নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকে নিবেদন হুমায়ুন আহমেদের লেখা হিমু। আজ দ্বিতীয় পর্ব। বাবা খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে রাগে তিনি কাঁপছেন। তারপরও রাগ সামলে তিনি বললেন, রূপা, তুমি না হয় খানিকক্ষণ থেকে চলে এসো। আমি আবারও বললাম, না। বাবা আর কিছু বললেন না, আমাকে রেখে চলে গেলেন। খালি বাসায় আমি একা। তখন আবার মনে হলো, কেন যে থাকলাম, চলে গেলেই হতো। হিমু, আমি এরকম কেন হয়ে যাচ্ছি বলো তো? ইদানিং বিকট বিকট সব দুঃস্বপ্ন দেখছি। শুধু যে বিকট তাই না, নোংরা সব স্বপ্ন। এত নোংরা যে ভাবলে শিউরে উঠতে হয়। কি দেখি জানো? দেখি লম্বা রোগা বিকলাঙ্গ একজন মানুষ আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমার সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে। কুষ্ঠরোগীর হাতের মতো হাত। তার হাত থেকে পুঁজ রক্ত আমার সারা গায়ে লেগে যাচ্ছে। চিৎকার করে জেগে উঠি, সারা গা ঘিন ঘিন করতে থাকে। আমি বাথরুমে ঢুকে সাবান দিয়ে গা ধুই। হিমু, আমার কি হচ্ছে বলো তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তোমার সঙ্গে অনেক দিন দেখা হয় না। দেখা হলে বলতাম, আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নিও। আমি কথার কথা হিসাবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন শুভ হোক। রাতে দরজা জানলা বন্ধ করে আমি খানিকক্ষণ তোমার জন্য প্রার্থনা করছি, যেন তুমি সুখী থাকো। মধ্যবিত্ত সহজ সুখ না, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না। এবার দেখা হলে কি করব জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। এখানে আমাদের একটা খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি। চারদিক গাছ গাছটায় ঢাকা। বাড়ির সামনেই পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা স্বচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরের পানি কাঁচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনের অসংখ্য বাসনার একটা হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারোর কাছে কিচ্ছু চাই না। ঠিক করেছি এ জীবনে কিছু চাইবো না। আলাদিনের চেরাকের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা, চটচট করে বল তোমার 3টে ইচ্ছা আমি পূরণ করব, তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিছু চাইবার নেই। আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে আপনি বিদায় হন, আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? নামটা মনে পড়েছে। বলুন, বলে বিদায় হন। এটা ছাড়া আরও একটা কথা বলতে চাচ্ছি। কাগজে লিখে রাখুন, আমি পরে পড়ব। লিখে রাখতে গিয়েছিলাম, তারপর দেখি বল পয়েন্টে কালি নেই। আপনার কাছে কি বল পয়েন্ট আছে? আমি দরজা খুলে বললাম, লিখতে হবে না, মুখে বলুন, শুনে নিচ্ছি। তরঙ্গিনী স্টোর থেকে মুহিব সাহেব এসেছিলেন। কিছু বলেছেন? জি না, কিছু বলেননি। ও আচ্ছা। প্রায় সারা দিন বসেছিলেন। দুপুরে কিছু খানওনি। 1 কাপ চা আনিয়ে দিয়েছিলাম, সেটাও খাননি। চা না খাওয়ারই কথা। মুনিব সাহেব চা পান সিগারেট কিছু খান না। কি জন্য এসেছিলেন কিছু বলেননি? যে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। অন্য আর একটা কথা হিমুবাই, গোপন কথা। বলুন, কি বলবেন? জীবনবাবু বসলেন, মাথা নিচু করে বসলেন, অসহায় বসার ভঙ্গি। খুব বিপদে পড়েছি হিমু ভাই, ভয়ঙ্কর বিপদ।
বলুন। আজ থাক, অন্য একদিন বলবো। আপনার মেয়ে ভালো আছে তো? জি জি, মেয়ে ভালো আছে, ওর কোনো সমস্যা না। মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক, সিরাজগঞ্জের ছেলে, কাপড়ের ব্যবসা আছে। অতসীকে দেখে খুব পছন্দ করেছে। 3 লাখ টাকা পণ চাচ্ছে, দেব 3 লাখ টাকা। মেষ বাড়িটা বেচে দেব। একটাই তো মেয়ে, আমিও একা মানুষ। মেয়ে বিয়ে দিয়ে বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দেব। বুদ্ধিটা ভালো না হিমু ভাই? হ্যাঁ, ভালো। আমি আজ তাহলে উঠি, অন্য আরেকদিন এসে আমার বিপদের কথাটা বলবো। আমাকে বললে আপনার বিপদ কি কমবে? যদি মনে করেন বিপদ কমবে তাহলে বলুন, আর যদি বিপদ না কমে শুধু শুধু কেন বলবেন? রূপার চিঠির শেষটা আমার পড়া হলো না। চিঠি ভাঁজ করে পকেটে রেখে দিলাম। আজ থাক, অন্য কোনো সময় পড়া যাবে। বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙা থেকে বাদাম নিয়ে খাচ্ছিলেন। খাওয়ার ব্যাপারটায় বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছাড়ানো হয়, খোসাগুলি রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফুঁ দিতে থাকলেন। ফুঁয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন। আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছেন। তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে। ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, ছোট মামা না? আজ তিনিই আমাকে প্রথম চিনলেন, আমি চিনতে পারিনি। এখন চিনলাম, মোর্শেদ সাহেব। ওই দিন স্যুটটাই পরা ছিল, আজ পায়জামা পাঞ্জাবি চাদর। ভদ্রলোককে পায়জামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে। কি করছিলেন মোর্শেদ সাহেব? বাদাম খাচ্ছিলাম, অনেক দিন বাদাম খাই না। একটা ছেলে গরম গরম বাদাম ভাজছিল, দেখে লোভ লাগলো, 2 টাকার কিনলাম। অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে, আমি পারি না। ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম, লোকজন এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একটা পাগল। আপনি ভালো আছেন? জি ছোট মামা, ভালো। এশা, এশা কেমন আছে? মনে হয় ভালোই আছে। আর খারাপ থাকলেও তো আমাকে বলবে না। আপনি কি এর মধ্যে গিয়েছিলেন ওর কাছে? আমি তো 2-3 দিন পর পর যাই, ও খুব বিরক্ত হয়, তারপরও যাই। যান, ভালো করেন। নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন? মোর্শেদ সাহেব বিষণ্ণ গলায় বললেন, এশাকে এখনো স্ত্রী বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ও উকিলের নোটিশ পাঠিয়েছে, ডিভোর্স চাই। নোটিশ কবে পাঠিয়েছে? কবে পাঠিয়েছে সেই তারিখ দেখিনি, আমি পেয়েছি আজ। মন খুব খারাপ হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা, নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল। সকালে যখন নাস্তা খাচ্ছি তখন নোটিশটা এসেছে, তারপর আর নাস্তা খেতে পারিনি। পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি, চিবাচ্ছি তো চিবাচ্ছি, গলা দিয়ে আর নামছে না। এক ঢোক পানি খেলাম, যদি পানির সঙ্গে পরোটাটা নেবে যায়। পানি পেটে চলে গেল, কিন্তু পরোটা মুখে রইল। আসুন মোর্শেদ সাহেব, কোথাও গিয়ে বসি। আপনাকে খুব ক্লান্ত লাগছে, সারাদিনই বোধহয় হাঁটাহাঁটি করছেন। জি, দুপুরেও কিছু খাইনি, এখন খিদা লেগেছে। তারপর বাদাম কিনে ফেললাম 2 টাকার। কিনতাম না, ছেলেটা গরম গরম বাদাম ভাজছে, দেখে খুব লোভ লাগলো। আমি ভদ্রলোককে নিয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে গল্প করে, দেখতে ভালো লাগে। এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই, কোনোদিন থাকবেও না। ক্ষুধা, তৃষ্ণা, শীত, বর্ষা কোনো কিছু এদের স্পর্শ করে না। একবার ঘোর বর্ষায় দুজনকে দেখেছি ভিজে ভিজে গল্প করতে। মেয়েটি কাজল পরে এসেছিল, পানিতে সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যও ছেলেটির চোখে পড়ছে না, সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। মোর্শেদ সাহেব। জি। কিছু খাবেন? এখানে ভ্রাম্যমান হোটেল আছে, চা, কোল্ড ড্রিঙ্ক, এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়।
আমি কিছু খাবো না। আচ্ছা ছোট মামা, আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন? আপনি আমার নাম ধরে ডাকবেন। আপনি হচ্ছেন এশার মামা। আচ্ছা, তাই ডাকবো। এখন বলুন তো দেখি, এশা আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? আমি তো মামা অসুস্থ, খারাপ ধরনের এপিলেপসি। ডাক্তাররা বলেন গ্র্যান্ড মোল। একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয়। অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হচ্ছে। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই। ডাক্তাররা কড়া ঘুমের ওষুধ দেন। এগুলো খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখনই আমি বাইরে থেকে বাসায় যাই তখনই আম গাছ দেখি। বিশাল এক আম গাছ। চোখে দেখেন? জি, দেখি। শুধু গাছটা দেখি তা না, গাছে পাখি বসে আছে সেগুলো দেখি। ওরা কিচিরমিচির করে, সেই শব্দ শুনতে পাই। বলেন কি? মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যেতে ইচ্ছা করে না। তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয়। জমানো টাকা খরচ করে ফেললে তো চলবে না মামা। প্রায় শেষ হয়ে এসেছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছে, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি, আচ্ছা। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা। উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি। বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে। মনটা খুব খারাপ। এখানে বসে থাকতেই ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। মোর্শেদ সাহেব ইতস্তত হয়ে বললেন, মামা, আপনি কি একটু এশার সঙ্গে কথা বলে দেখবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো, আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেব ঠিক করেছি। হাত একেবারে খালি হয়ে এসেছে। দেখবেন তো কাউকে পাওয়া যায় কি না। বিয়ের সময় কিনেছিলাম। এশার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা, দেখব ক্যামেরা বিক্রি করা যায় কিনা। থ্যাঙ্কস মামা। আপনি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলবেন, কত টাকা নেন এই সব। আমি দীর্ঘশ্বাস ফেলে চলে এলাম। মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন। দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে। নিতু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়ে দিয়েছিলেন। কার্ডটা হারিয়ে ফেলেছি। নিতুর কাছ থেকে ঠিকানাটা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসতে হবে। নিতু সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইরতাজুল করিম। নামের শেষে ABCD অনেক অক্ষর। এতগুলো অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হওয়ার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি। মুখে জর্দা দেওয়া পান। বিদেশি ডিগ্রিধারী ভদ্রলোকেরা জর্দা দেওয়া পান খান না, আর খেলেও বাড়িতে চুপি চুপি খান। কেউ এলে দাঁত মেজে বের হন। এই ভদ্রলোক দেখি বেশ আয়েশ করে পান খাচ্ছেন এবং পিক করে অ্যাস্ট্রেতে পানের পিক ফেলছেন। তার চেম্বারটাও সুন্দর, অফিস অফিস লাগে না, মনে হয় ড্রয়িং রুম। ডাক্তার সাহেবের ঠিক মাথার ওপর কার্ল অ্যান্ড মুনের আঁকা ওয়াটার লিলির বিখ্যাত পেন্টিংয়ের প্রিন্ট। প্রিন্ট দেখতেই এত সুন্দর, আসলটা না জানি কত সুন্দর। আমি ডাক্তার সাহেবের সামনে চেয়ারটায় বসলাম। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিমু সাহেব? জি, ভালো। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেক দিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলেন। তাও একবার না, দুবার। তাদের মতো ফ্যামিলি থেকে যখন দুবার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয়। আমি চিন্তিত হয়েই আপনার জন্য অপেক্ষা করছি। আরাম করে বসুন তো। আমি নড়ে চড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আসতে এত দেরি করছেন যে? টাকা পয়সা ছিল না, তাই দেরি করেছি। আপনি কত টাকা নেন তা তো জানি না। আমি অনেক টাকা নিই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তাই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব?
আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না হলে ধরতে পারবো না। কথাবার্তা বললেই ধরতে পারবেন? হ্যাঁ পারবো, পারা তো উচিত। অবশ্যই আমার প্রশ্নের আপনাকে সঠিক সঠিক উত্তর দিতে হবে। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোক তাই করে, সাইকিয়াট্রিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনাকে ধরতে পারা উচিত যে লোকটি কি চায়, তার সমস্যা কি। ধরতে চেষ্টা করি, সব সময় পারি না। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম। সেই ব্রেন কেমন জটিল তা কি আপনি জানেন হিমু সাহেব? জানি না, তবে আঁচ করতে পারি। না, আপনি আঁচও করতে পারেন না। মানুষের ব্রেনে আছে 1 বিলিয়ন নিউরন। এক একটি নিউরনের কর্মপদ্ধতি আধুনিক কম্পিউটারের চেয়েও জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারারও কথা না। এখন আমরা কথা বলা শুরু করি। আপনি বেশ রিল্যাক্সড ভঙ্গিতে নিজের কথা বলুন তো শুনি। যা মনে আসে তাই বলুন। নিজের কথা বলুন, নিজের বাবা মা আত্মীয় স্বজনদের কথা বলুন, বন্ধু বান্ধবের কথা বলুন, চা খেতে খেতে সিগারেট খেতে খেতে বলুন। আমাকে কি কাউচে শুয়ে নিতে হবে না? না, ওই সব ফ্রয়েডীয় পদ্ধতি বাতিল হয়ে গেছে। আপনি শুরু করুন। আপনার কি তাড়া আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তাড়া নেই। অন্য সব রুগী বিদায় করে দিয়েছি। আপনি হচ্ছেন বিশেষ একজন রুগী, ভেরি স্পেশাল। চা দিতে বলি নাকি কফি খাবেন? চা কফি কিছুই লাগবে না। যা শুনতে চাচ্ছেন বলছি। দুভাবে বলতে পারি, সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলুন। ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না। আমার ধারণা এমনিতেই ইন্টারেস্টিং হবে। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবন ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ, এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কি করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায়, যথাযথ ট্রেনিং দিলেই তা করা সম্ভব। তার যুক্তি হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাকাত, খুনি যদি শিক্ষা এবং ট্রেনিংয়ে তৈরি করা যায়, তাহলে মহাপুরুষ কেন তৈরি করা যাবে না? অসুস্থ মানুষদের চিন্তা হলো সিঙ্গেল ট্র্যাকে, তার চিন্তা সেই রকম হলো। তিনি মহাপুরুষ তৈরির খেলায় নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। তিনি এগোলেন খুব ঠান্ডা মাথায়। তার ধারণা হলো আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এই জাতীয় ট্রেনিং দিতে দেবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন। কি বলছেন এসব? আমি অবশ্যই মাকে খুন হতে দেখিনি, তেমন কোনো প্রমাণও পাইনি। বাবা প্রমাণ রেখে খুন করবেন এমন মানুষই না। খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হতো হয়তো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষ এত ভেবেচিন্তে কাজ করে না। অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলুন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, হাসেন কেন? আমি বললাম, গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না। আপনি নিশ্চিন্ত থাকুন, যা বলছি সবই সত্যি। আপনাকে গল্প ছাড়াই আমি বিভ্রান্ত করতে পারি। করুন তো দেখি। আমি হাসি মুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি, বলছি। ইরতাজুল করিম সাহেব অ্যাস্ট্রেতে পানের পিক ফেলতে ফেলতে বললেন, হিমু সাহেব, আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এঙ্গেজড পাওয়া গেল। ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রেখেছেন, আবার ডায়াল করছেন। আমি সিগারেট ধরিয়ে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি। ডায়াল করতে করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন। লাইন পেতে তার 10 মিনিটের মতো লাগলো। এই 10 মিনিটে তিনি ঘেমে গেলেন।
কপাল ভর্তি ফোঁটা ফোঁটা ঘাম। লাইন পাবার পর তিনি কাঁপা গলায় বললেন, কে কে? ওপাশের কথা শুনতে পাচ্ছি না, তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বললেন, কেমন আছো? সবাই ভালো তো? সুচি কি করছে? টিভি দেখছে? আমার আসতে দেরি হবে, আচ্ছা রাখি। তিনি রিসিভার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সুচি ভালো আছে, টিভি দেখছে, আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখাইনি, বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি করতে পারি। আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো, নাকি আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন, ডিটেলসে যেতে হবে না। সংক্ষেপেই বলছি। বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসার, চারপাশের জীবন, অপরূপ প্রকৃতির সঙ্গে নিরাসক্ত করতে চাইলেন। কিভাবে? বুদ্ধি খাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানান পদ্ধতি বের করেছিলেন। সংক্ষেপে বলতে বলেছেন বলেই পদ্ধতিগুলো আর বর্ণনা করছি না। একটা পদ্ধতি বলুন। একবার বাবা আমার জন্য একটা তোতা পাখি আনলেন। আমার বয়স তখন 4 কিংবা 5। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন, তোতা পাখি খুব সহজে কথা শিখতে পারে, তুই ওকে কথা শেখা। রোজ এর কাছে দাঁড়িয়ে বলবি হিমু হিমু। একদিন দেখবি সে সুন্দর করে তোকে ডাকছে, হিমু, হি মু। আমি মহা উৎসাহে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি সত্যি সে পরিষ্কার গলায় ডেকে ওঠে, হিমু হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে এক টানে মাথাটা ধর থেকে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, মাই গড। আমি হাসি মুখে বললাম, আপনি চাইলে আরও 2-1টা পদ্ধতির কথা বলতে পারি, বলবো? না না থাক, আমি আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলো আমি যেন দেখতে পারি, বাবা সেই ব্যবস্থাও করেছিলেন। কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠিয়েছিলেন। তারা সম্পর্কে আমার মামা, পিশাচ চরিত্রের মানুষ। বলতে পারেন আমি আমার জীবনের একটা অংশ পিশাচদের সঙ্গে কাটিয়েছি। তবে মামারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, যাকে বলে অন্ধ স্নেহ। পাগলদের বিচিত্র মানসিকতা যেন আমি ধরতে পারি, সেজন্য তিনি প্রায়শই বাসায় পাগল ধরে নিয়ে আসতেন। যত্ন করে 2-3 দিন রাখতেন। একজন এসেছিল ভয়ঙ্কর উন্মাদ। সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল। পিঠে এখনো দাগ আছে, দেখতে চান? না, আজ বরং থাক, আর শুনতে ভালো লাগছে না। 1 সপ্তাহ পর ঠিক এই দিনে আবার কথা বলবো। আমি ডায়েরিতে লিখে রাখলাম, একটু রাত করে আসুন 10টার দিকে। চলে যেতে বলছেন? হ্যাঁ চলে যান, আমার নিজেরও শরীর ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার গল্প আমাকে এফেক্ট করছে। যাওয়ার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, সফল হয়নি, বাবার এক্সপেরিমেন্টের ত্রুটি ছিল। তিনি মানুষের অন্ধকার দিকগুলোই আমাকে দেখাতে চেয়েছিলেন, আলোকিত দিক দেখাতে পারেননি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ, যে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ এবং মঙ্গলময় মহাসত্য। আমি নিজে এখন সেরকম মানুষই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। পেলে বাবার এক্সপেরিমেন্টের ফল দেখতে পারতাম। আপনি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ করি। ডাক্তার সাহেব, আর একটা কথা আপনাকে বলি, আমি কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি তা লেগে যায়। আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়টা মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন? না,
আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন, আমি দ্বিতীয়বার আপনাকে বিভ্রান্ত করার সুযোগ দেব না। আমি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তবে আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, আপনি কোথায় যাবেন বলুন, আসুন আমার সঙ্গে, আপনাকে নামিয়ে দেব। চলুন। বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রুগী ভাবেন। গাড়িও তাদের কাছে রুগীর মতো। নিজের গাড়ি অন্যকে দিয়ে ভরসা পান না, তাই জন্য নিজেদের গাড়ি নিজেরাই চালান। তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার, কারণ তার কাছে ড্রাইভার আছেন। তিনি হাত পা ছড়িয়ে পিছনের সিটে বসেছেন, আমি তার পাশে বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রুগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে। আমি জন্মেও পান খেতাম না। সেই রুগী রূপার তৈরি এক পানের কৌটো বের করে বলল, পান খাবেন ডাক্তার সাহেব? আমি কৌটো দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম। সেই থেকে শুরু, এখন দিন রাত পান খাই। পান কেনা হয় পণ হিসাবে। সব বড় জিনিস ছোট থেকে শুরু হয়। ঠিক বলেছেন। ইউ স্টার্ট বাই কিলিং আ বার্ড, ইউ এন্ড বাই কিলিং আ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো একটা জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি, পার্টিকুলার কোনো জায়গায় নামতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে কি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনিও কি আপনার মতো? না, আমরা কেউ কারোর মতো নই ডাক্তার সাহেব, আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগাঁয়, একতলা বাসা। ওনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। হিমু সাহেব। জি। চলুন আমার সঙ্গে, আমার বাসায় চলুন, একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি 3 নম্বর রোডে কম্পাউন্ড দেওয়া দোতলা একটা বাসার সামনে থামলাম। গেটটা খোলা, গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এই বাড়ির ছোট মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার ইলতাজুল করিম ছুটে ভেতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজই হিটারটা কাজ করছিল না, তাই জন্য গরম পানি করেছে। আমি বললাম, খুব বেশি পড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরাও হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না। সরি, আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না। মোর্শেদ সাহেব সম্ভবত বাসায় ফেরেননি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। এই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যা হলো উপাসনার সময়। মানুষের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তির কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারই সনে। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মোর্শেদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মোর্শেদ সাহেব? কিছু না ছোট মামা, আসুন ভেতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার এপিলেটিক সিজার হলো, মেঝেতে পড়েছিলাম, ঘরে কেউ ছিল না।
একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলা ঘরবাড়ি অন্ধকার দেখতে ভালো লাগে না। মোর্শেদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারোর তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, ও কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতেই আছে। ওর নিজের স্বামী সংসার আছে, ওকে বিরক্ত করতে ইচ্ছা করে না। আমি হলাম সবার বড়। এশার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও এসেছিল। নিজেই এসেছিল? বাহ, ভালো তো। ওর দাদিমাকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমিও দেখলাম এশা ঠিকই বলছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই। পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এশার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। এশার জন্য হয়তো ভালো করেছি, আমার জন্য না। আমার মনটা খুব খারাপ। মামা, আপনাকে চা করে দিই? ঘরে আর তো কিছু নেই, শুধু চা। শুধু চা দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজেই বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশি দিন যাওয়া যাবে না, গেলেই টাকার জন্য তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছেন? এর সঙ্গে আলাদা একটা জুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না না, তা হয় না। ছোট ভাই তো। আপনি ক্যামেরা বিক্রয়ের ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা। আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি উপসর্গ? মাথার ভিতরে ঝিঝি পোকা ডাকে, ঝিঝি শব্দ হয়। সবসময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সব সময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম, মোর্শেদ সাহেবের ঘর দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর এবং সাজানো, দেখতে ভালো লাগে। মোর্শেদ সাহেব। জি ছোট মামা। আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো, দেওয়ালে ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল, সব এশার ছবি। এশা বলল আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তো ভুলতে পারবে না। তাছাড়া তুমি নিশ্চয়ই আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলো তুমি আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেছেন। চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তার চেয়ে বড় কথা, বাকিতে খাওয়া যাবে। মাস পুরোলেই টাকা দিতে হবে তা না, এক সময় দিলেই হবে। মোর্শেদ সাহেব উজ্জ্বল মুখে বললেন, চলুন। ক্যামেরাটা কি এখন দিয়ে দেবো? দিন। মজনু মিয়া আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনবো তার আগে আপনি আমার এই ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোর্শেদ। এ আপনার কাছে খাবে, টাকা পয়সা একসময় হিসাব করে দিয়ে দেবে। আপনি খাতায় লিখে রাখবেন। মজনু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলুন, প্রাইভেট কথা, শুনছি। আসেন, বাইরে আসেন। আমি মোর্শেদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, আমি আপনারে খুব পিয়ার করি হিমু ভাই। তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ। কাজটা আপনি কি করলেন? কোন কাজ? ওই দিন দুপুর রাতে মোস্তফাকে বললেন মোরগ পোলাও কর। আপনারা 7 জন মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন।
চার মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না। তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বলেছেন আমি 2 দিন হোটেলে আসব না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না। আপনাকে বললে কি হতো? আমি সাবধান হয়ে থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মজনু মিয়া বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কামেল আদমি। এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনার যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি তার চেয়ে ভয়ে বেশি করি। কখন কি ঘটনা ঘটবে এটা আপনি আগে ভাগে জানেন, জানেন না? আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সা থেকে পড়ে পা মচকে যাবে। তারপরও আমাকে না বলে অন্য সবাইকে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনো ঠিকমতো পা ফেলতে পারি না। চিলিক দিয়ে ব্যথা হয়। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধু নিয়ে এসেছেন? দেখে তো মনে হয় মাথা আউলা। ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে। ইয়াদ কি এখনো আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসেন না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেক দিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা, সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেচি ভাত। ভাতের ছবি তুলবেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি, ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বলল, আপনি বড় উল্টোপাল্টা কথা বলেন হিমু ভাই, আগা মাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নিব না হিমু ভাই। আসেন, চা খান নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রয়ের চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুনিপ সাহেব নেই। নতুন একটা ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা, এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? ওনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি গেল কেন? জানি না, মালিক জানে। আপনি ওনার কে হন? কেউ হই না, টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5 টাকা যদি আপনাকে দিই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘোরাতে ঘোরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেওয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্য মালিকের নিষেধ অমান্য করছেন। 100 টাকার জন্য দোকান খালি করে দেবেন। লোকটি আমার দিকে ভীত চোখে তাকাচ্ছে। আমি তাকে অগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পারছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ ক্যামেরা না। এর সঙ্গে দুজন মানুষের ভালোবাসা এবং ভালোবাসা ভাঙার ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে, তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা।
টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন? গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনবো? ক্যামেরা, সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। অটোমেটিক ম্যানুয়াল দুটোই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? চোরাই মাল নয়, জেনুইন পার্টির ক্যামেরা। কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি খুব আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড় লোক সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয় তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা, তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কে আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনবো না, তবে কত টাকা আপনার দরকার আমাকে বলুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 1,000-5 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি মোর্শেদ সাহেবের ঠিকানা দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে। হিমু সাহেব? জি? আপনার একটা চিঠি পাঞ্জাবির পকেটে ছিল, পেয়েছেন? ইয়ারকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়া হয়নি, অর্ধেকের মতো পড়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে বলছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন? বিশ্বাস করতে বলছি। আপনার আচার আচরণে কতটা সত্যি এবং কতটা ভান দয়া করে বলবেন। 50-50, অর্ধেক ভান অর্ধেক সত্যি। এই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবে না, আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটিকে একদিন নিয়ে আসবেন আমাদের বাসায়? ওনাকে দেখব। উনি যদি আসতে না চান আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা, একদিন নিয়ে আসবো। এশা দরজা খুলে তাকিয়ে রইল, মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না। মাফলার দিয়ে মাথা ঢাকা, চিনতে না পারার সেটাই একটা কারণ হতে পারে। কেমন আছেন? এশা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম, এশা দরজা বন্ধ করে দিল। রাত 8টা বাজে, টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ, একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এসে আমার মুখোমুখি বসলো। তার চোখে আর চশমা নেই, সে মনে হয় শুধু পড়াশোনার সময় চোখে চশমা দেয়। মেয়েটির চোখ দুটো খুব সুন্দর। আজ এশাকে আরও সুন্দর লাগছে, একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের দুটো দুল, ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওই দিন আপনি আমাকে কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলেন, কাজেই আপনাদের বিরক্ত করলাম না, বিদায় হয়ে গেলাম। ঈশা তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মোর্শেদ সাহেবের সঙ্গেও কথা বললাম, ওনার খিলগাঁর বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপারে কিছু বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না না, চিনতাম না, ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন? সবসময় তাই করেন? কাউকে পছন্দ হলে করি। ওনাকে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এশা চাপা গলায় বলল, পাগল কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষরা কম্পেনিয়ান হিসাবে খুব ভালো। সাধারণ মানুষরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার সঙ্গে কিন্তু হয়েছে। আমার সঙ্গে হয়েছে কারণ আমাকে তার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে।
একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন বসুন। দাদিমা বাসায় নেই, উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন, আজ ঘরে চা চিনি সবই আছে। আমি আজ উঠবো, কোনো একদিন ভোরবেলায় আসবো। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।